আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। রাষ্ট্রপতি পদে খায়রুল দেওয়ান প্রার্থী হতে চান। ইত্তেফাক থেকে শুরু করে আরও অনেক পত্রপত্রিকাগুলো তারা ফটোকার্ড ছাপিয়েছে। অনেকে খায়রুল দেওয়ানকে নিয়ে ভিডিও বানিয়েছে। আর জনাব খায়রুল দেওয়ান তিনি নিজেও অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে তিনি রাষ্ট্রপতি হতে চান এবং এই পদে তার চেয়ে যোগ্যতম এবং জনপ্রিয় প্রার্থী বাংলাদেশে নেই। তার ধারণা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি যে দল থেকেই লোকজন এমপি প্রার্থী বা এখন যারা এমপি আছেন তারা সবাই তুলনামূলকভাবে জনাব খায়রুল দেওয়ানকে রাষ্ট্রপতি রূপে পছন্দ করেন। সবচেয়ে বড় ব্যাপার হলো কি জানেন? মানুষের বিশ্বাস। তো খায়রুল দেওয়ান এই কথাগুলো বলেন এবং তিনি বিশ্বাস করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী হতে চাওয়ার সময় তিনি বেশ কয়েকটা পোস্টার, তারপরে লিফলেট ইত্যাদি টানিয়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রী রূপে ঘোষণা দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান। এখন তার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতি পদটি তার জন্য অধিকতর উপযুক্ত। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে বিষয়টি আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, সিরিয়াস নয় বা অনেকটা ফালতু বিষয় মনে হতে পারে। অনেকে নাক ছিটকে বলতে পারেন যে মিস্টার রনি, আপনার আর কোনো কাজ নেই? এত কিছু বাদ দিয়ে হিরো আলম, খায়রুল দেওয়ান, পরিমণি এই সমস্ত বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, আপনার গলায় দড়ি দিয়ে মরা উচিত। আসলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। আর আমি যে ঘটনাগুলো বলছি সেই ঘটনাগুলো শোনার পর আপনাদেরও গলায় দড়ি দিয়ে মরা উচিত। নিজের কথা বলি। ধরুন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ভালো ছাত্ররূপে আমার যে সুনাম এবং সুখ্যাতি ছিল সেটি কেবলমাত্র ফলাফল ভিত্তিক নয়। ফলাফলের বাইরে লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, নিজে পড়াশোনা করা এবং অন্যকে অনুপ্রাণিত করা। এই ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মধ্যে নিঃসন্দেহে আমার অবস্থান শীর্ষ পর্যায়ে ছিল। পাবলিক পরীক্ষাগুলোতে ভালো করেছি, কিন্তু কর্মজীবনে এসে দেখা গেল যে আমাদের বন্ধুদের মধ্যে যারা একেবারে থার্ড বেঞ্চার বা আমরা কাউকে এমন অনেক রয়েছে যাদেরকে বন্ধু হিসেবে বিবেচিত করিনি, তারা অনেক অনেক বড় বড় পদ পদবিতে পৌঁছে গেছেন। ব্যক্তিগত জীবনে সততা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, তারপর নিজেকে ট্রান্সপারেন্ট রাখা বলেন, এই জিনিসগুলো সবাই বলে। তবে আমি আমার জীবনে ধরুন আমি ব্যবসা শুরু করেছি 91 থেকে এ পর্যন্ত আপনি বুঝেন কোনো সরকারি অফিসে, আমার ব্যবসা ছোটোখাটো ব্যবসা নয়, কোনো সরকারি অফিসে একটি সিঙ্গেল টাকা ঘুষ দিতে হয়নি টিল নাও। যদি কোনো অফিস কর্তা বা কোনো ব্যক্তি বলতে পারেন যে মিস্টার রনি ঘুষ দিয়েছেন, আপনারা যে বিচার করবে সে বিচার মেনে নেব। এই হলো আমার জীবনের ট্রান্সপারেন্সি। তারপর অন্যান্য ক্ষেত্রে মোটামুটি যতটুকু সফল হওয়া দরকার ততটুকু সফল হওয়ার জন্য চেষ্টা করেছি এবং আল্লাহ বরকত দিয়েছেন। কিন্তু আমি একটি দলের মনোনয়ন পাব, আবার এমপি হব, তারপর রাষ্ট্রপতি হব, প্রধানমন্ত্রী হব, এই জিনিসগুলো আমার ডিকশনারিতে ঢুকে না, আমি কল্পনাই করতে পারি না। অনেক মানুষ তরতর করে হয়ে যায়, কিভাবে যেন হয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আছে, ঠিক আছে, যেহেতু আমি বুঝি না ওই বিষয়গুলো আমার মাথায় ঢুকে না। আমাদের এই চোখের সামনে যাদেরকে দেখলাম যে একেবারে ফিরিতে বসা, রাস্তায় চলতে পারছে না, ১০০ টাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে, সেই মানুষগুলো মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা আমার মাথায় ঢোকে না।
তো সেই ক্ষেত্রে আসলে খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি যদি হয়ে যান বা হতে পারেন, বা আমাদের সমাজের যে বিবর্তন এই বিষয় নিয়ে যে লোকজন মাতামাতি করছে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা আসলে সামাজিকভাবে খায়রুল দেওয়ানদের মতো মানুষদের নেতৃত্বের জায়গাতে পৌঁছে গেছি। খায়রুল দেওয়ানকে আমি চিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণে চিনি। এর কারণ হলো যে তার বিচরণ ক্ষেত্র তোপখানা রোড, প্রেস ক্লাব, পুরানা পল্টন, এ সকল এলাকাতে, গুলিস্তান এলাকাতে। আর আমি এই এলাকাতে আছি 1986 থেকে, 86 সন থেকে, চাকরির সুবাদে এবং নিজের ব্যবসা বাণিজ্যের সুবাদে। 91তে যখন ব্যবসা বাণিজ্য শুরু করি তখন আমার অফিস ছিল 53 মতিঝিল। আর 1997 থেকে আছি 33 তোপখানা রোড। তো এই জায়গাতে যত মানুষ আছেন যারা এই রাজপথে চলেন, গুন্ডা, বদমাশ, ভিখারি থেকে শুরু করে আরও অনেক কিছু, সবাইকে আমি চিনি। তা সেই সুবাদে অনেক দিন ধরে খায়রুল দেওয়ানকে দেখছি। তিনি দেখা হলে সালাম দেন, তারপর আমাকে বলেন যে আমি তো রাষ্ট্রপতি প্রার্থী হব, রাষ্ট্রপতি পদে দাঁড়াবো, আপনি আমার জন্য দোয়া করবেন আর আমাকে সমর্থন দেবেন। এবং এই কথাগুলো তিনি বলছেন অনেক আগে, আমার মনে নাই কি 4 বছর আগে না 10 বছর আগে, আমার এটা মনে নাই। 2 নম্বর হলো যে তোপখানা রোডের ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটি অন্ধকল্যাণ সমিতি আছে। সেই অন্ধকল্যাণ সমিতির না, অন্ধকল্যাণ সমিতি নয়, এটা হলো ঠিক ওই রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার জন্য সামনে কি যেন একটা সরকারি অফিস আছে। তো এই এখানে অনেকগুলো রাজনৈতিক দলের অফিস আছে, বাসদের অফিস আছে এই গলির ভিতরে। তো এই রাস্তা দিয়ে যখন আমি সরোয়ার্দী উদ্যানে বা রমনা পার্কে ব্যায়াম করতে যাই, তখন আমার সঙ্গে খায়রুল দেওয়ানের দেখা হয় এবং তার সঙ্গে আমি দেখি সবসময় 10-12 জন লোক দাঁড়ানো থাকে এবং যারা দাঁড়ানো থাকেন তারা বয়স্ক মানুষ এবং তারা আলাপ আলোচনা করেন এবং আপনার তাদের কাউকে পাগল বলে মনে হবে না, কাউকে পাগল বলে মনে হবে না। তারা খায়রুল দেওয়ানের নেতৃত্বে দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা চা খান এবং সেখান থেকে খায়রুল দেওয়ান এবং তার যারা লোকজন আছে তারা সালাম দেন। তো এই খায়রুল দেওয়ান এখন রাষ্ট্রপতি হতে চাচ্ছেন কেন, হোয়াই? প্রথম কারণ হলো খায়রুল দেওয়ানের মনে হচ্ছে যে রাষ্ট্রপতি পদে যারা আছেন তারা তার চাইতে যোগ্যতা সম্পন্ন নন। দ্বিতীয়ত তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বর্তমান যারা রাষ্ট্রপতি আছেন তাদের চাইতে তিনি দেশ জাতিকে ভালো কিছু দিতে পারবেন। তৃতীয়ত তার মনে হচ্ছে যে এই পদটি বেশ লোভনীয়, লাভজনক। এখন তিনি কিভাবে চলেন আমি জানি না। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, চাঁদাবাজির অভিযোগ নেই। তারপর অন্য কোনো রকম নেতিবাচক কোনো অভিযোগ এই ভদ্রলোকের বিরুদ্ধে নেই। তার চেহারা সুর দেখে মনে হয় না যে সে খুব ধনাঢ্য পরিবারের সন্তান। তাকে কষ্ট করে চলতে হয় এই শহরে। হয়তো 10 জনের সাহায্য সহযোগিতা নিয়ে বা যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কর্মকাণ্ড চালাতে গিয়ে তিনি অন্য সব মানুষের মতো গুন্ডামি, বদমাইশি, চুরি ডাকাতি, রাহাজানি এ সমস্ত জিনিস করছেন না। তার চেহারাতে অপুষ্টির ছাপ আছে, দারিদ্রতার ছাপ আছে। কথাবার্তা বলতে গেলে কখনো কখনো কিছুটা অসংলগ্নও আপনার মনে হতে পারে। তো এই মানুষটি জীবন যুদ্ধে প্রতিনিয়ত ব্যস্ত থাকে। একদিকে রাষ্ট্রপতি হওয়ার বাসনা, অন্যদিকে রাজনীতি করার সুতীব্র আকাঙ্ক্ষা। 10 জন 12 জন লোক নিয়ে সে নিজের হাতে মাইক নিয়ে স্লোগান দেয়, পিছনে পিছনে 10-12 জন লোক হাঁটে। আপনি, এটা এত সহজ বিষয় না। আপনি একটু প্রথমত একটা মাইক হাতে নিয়ে তোপখানা রোড দিয়ে বা এখান দিয়ে একটু ঘুরবেন, পিছনে 10 জন লোক থাকবে। আপনি একটু অ্যারেঞ্জ করে দেখেন তো জিনিসটা কত সহজ। 1 দিন পারবেন, 2 দিন পারবেন। প্রথমত আপনি স্বাভাবিক মানুষ হলে আপনার খুব শরম লাগবে, লজ্জা লাগবে। এরপর আপনার ভয়ও লাগবে। তারপর আপনি লোক ভাড়া করে আনতে হবে অথবা নিজের আত্মীয়স্বজন যারা আছে বা বন্ধু-বান্ধব আছে, আপনি তাদেরকে রাজি করাতে পারবেন না। তো 1 দিন, 2 দিন, 3 দিন আপনি এই কাজ করার পর 4র্থ দিন আপনি একজন লোকও পাবেন না। কিন্তু খায়রুল দেওয়ান
গত ৮-১০ বছর ধরে সে এই কাজ করে যাচ্ছে। তিনি নেতা, তার কর্মী আছে। ১০ জন হলো তার কর্মী আছে। সেই কর্মীরা তার কথা শুনে, সবাই তাকে রাষ্ট্রপতি হিসেবে ডাকে এবং সে নিজে মাইক হাতে স্লোগান দেয়, সবাই তার পেছনে স্লোগান দিচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে তারা বয়সে বা চেহারা ছবিতে কেউ খায়রুল দেওয়ানের চেয়ে ইনফেরিয়র নন এবং খায়রুল দেওয়ান যাদেরকে আনেন বা তার সঙ্গে যারা চালচলন করেন তারা কেউই ভাড়াটিয়া লোক নয়, তাদের একটা গ্রুপ আছে এবং এই পুরো গ্রুপটাই আপনি দেখবেন যে তাদের কারোর বিরুদ্ধে এরকম ২ নম্বরী কোনো কাজের অভিযোগ নেই। তো কাজে এই যে জীবনযুদ্ধে যে লোকগুলো খায়রুল দেওয়ানের সাথে আছে তারা মনে করছেন যে যদি খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি হয় তাহলে তাদের এই যে অভাব অভিযোগ এগুলো দূর হয়ে যাবে, তারা চাকরি পাবে, তারা বাসস্থান পাবে, তারপর তারা যাকে বলা হয় সরকারি ভাতা পাবে, বেতন পাবে এবং এই যে তাদের স্বপ্ন, এই স্বপ্ন লালন করে তারা দীর্ঘদিন আছে এখানে এবং এই যে মানুষের স্বপ্ন দেখে বেঁচে থাকার যে প্রবৃত্তি এটা আদিম। বিখ্যাত একটা গল্প পড়েছিলাম, কার লেখা মনে নেই, খুব বিখ্যাত ইংরেজি একজন লেখকের লেখা। বরফের মধ্যে একজন মানুষ পড়ে গেছে। নরমালি এত তীব্র শীতের মধ্যে ১-১.৫ ঘন্টার মধ্যে তার জমে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, কিন্তু সে মরেনি। যখন তাকে উদ্ধার করা হলো সবাই জিজ্ঞেস করলো যে আশ্চর্য ব্যাপার, তুমি মরলে না কেন, তোমার বেঁচে থাকার রহস্য কী? সে তখন বলল যে আমি রাতে যখন ডুবে যাই তখন অনেক দূরে একটা প্রদীপ জ্বলছিল, আমি দীর্ঘক্ষণ ধরে ওই প্রদীপের দিকে তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই প্রদীপের আলোটি আমার গায়ে লাগানো আছে এবং ওই প্রদীপ থেকে আমি উত্তাপ নিয়েই আমি বেঁচেছিলাম। এই হলো মানুষের মাইন্ড অ্যান্ড সাইকোলজি, মানুষের মন এবং মনস্তাত্ত্বিকতা। তো সেই ক্ষেত্রে এই যে খায়রুল দেওয়ান হয়তো কিছুই হতে পারবেন না, হয়তো আপনি আমি ঠাট্টা করব, মস্করা করব, কিন্তু সে একটা আশা নিয়ে বসে আছে যে এখানে যারা বিভিন্ন সময় গিয়েছেন তারা তো বসেই থেকেছেন, তারা তো কোনো কাজ করেননি, তারা রাষ্ট্রের অর্থবৃত্তি নিয়েছে, তা আমি নিতে অসুবিধা কি, আমিও তো এই রাষ্ট্রের একজন নাগরিক। আর অন্যদিকে যে বহু সংখ্যক মানুষ যারা মধ্যবিত্ত, তারা এই খায়রুল দেওয়ানকে প্রার্থী করার জন্য তারা কেন ট্রল না করে খুব সিরিয়াসলি কথাবার্তা বলছে, এর কারণ হলো প্রচলিত সমাজ ব্যবস্থার উপর আমাদের ক্ষোভ দেখা দিয়েছে, আমাদের রাগ হচ্ছে, আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। আমাদের চোখের সামনে বোকা বোকা লোকগুলো, আপনার আমার চেয়ে বোকা বোকা লোকগুলো আমাদের মাথার উপরে বসে যাচ্ছে। আমাদের চোখের সামনে সেই সমস্ত লোক আমাদের নেতা হয়ে যাচ্ছে যাদেরকে আমরা কাজের লোক হিসেবেও রাখতে আগ্রহী ছিলাম না কখনো। আমরা জানি যে এই লোকটি টাউটে আজম, চরিত্রহীনতায় মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি করা, দুনিয়ার এমন কোনো জায়গা নেই যে তার লাম্পট্য প্রদর্শন করেনি। এরকম লম্পট, এরকম চরিত্রহীন লোকগুলো পবিত্র পবিত্র জায়গাতে, পবিত্রতম জায়গাগুলোতে বসে আছে এবং বসে বসে সেখানে তারা ওয়াজ করছে, নসিহত করছে, ধর্ম শেখাচ্ছে। সবচেয়ে অশিক্ষিত লোকটি আপনার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে, ভাইস চ্যান্সেলরকে সে শিখাচ্ছে ফিজিক্স কাকে বলে, কেমিস্ট্রি কাকে বলে। সবচেয়ে অসৎ ব্যক্তিটি সে সবচেয়ে দুনিয়ার বা বাংলাদেশের সবচেয়ে সেরা সৎ মানুষকে শিখাচ্ছে সততার মূল্যটা কী। সবচেয়ে দুর্বল যে লোকটি সে আপনাকে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে শেখাচ্ছে। সবচেয়ে দেউলিয়া লোকটি জীবনের যেখানে হাত দিয়েছে সেখানে সর্বনাশ করেছে, সে আপনাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইকোনমি রিফরমেশন শেখাচ্ছে। সবচেয়ে ভীরু এবং কাপুরুষ যে সে আপনাকে দিল্লি জয়ের স্বপ্ন দেখাচ্ছে, যে একটা ইঁদুরের ডাক শুনে স্থির হয়ে পড়ে যায়, তেলাপোকা দেখলে ফিট পড়ে, যদি একটা কেসও আসে বা একটা জোক আসে সে বাবা দাদা ১৪ গোষ্ঠীর নাম করে সে চিৎকার পাড়তে থাকে। তো এইরকম মহাবীরের লোক যারা, মহাবীর প্রকৃতির লোক যারা আছে তারা ভারতের 7 সিস্টার দখল করে ফেলার জন্য চোখ গোল গোল করে 10 ব্যাটারি লাইটের পাওয়ার চোখ দিয়ে বের করে ফেলে। তো এই দৃশ্য দেখার পরে আমাদের খুব রাগ হয়, ক্রোধ হয়। এই যে প্রচলিত বিধি ব্যবস্থা, সমাজে যে অধঃপতন, এগুলো নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। আর ঠিক সেই সময় মনে হয় যে এই যে যন্ত্রণা পাচ্ছি তার চেয়ে বরং
খায়রুল দেয়ানের মতো সহজ সরল মানুষ তারা যদি রাষ্ট্রপতি হয় কিংবা প্রধানমন্ত্রী হয়, অসুবিধাটা কি? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।